আজকের গল্প মরা মানুষের হাত। রেডিওতে বানরের হাত নাটকের অভিনয় হচ্ছিল। ডব্লিউ জ্যাকবের লেখা বিখ্যাত ইংরেজি গল্প মঙ্কিজ প। অনেকেরই পড়া। এক ইংরেজ আর্মি অফিসার ভারতে থাকার সময় এক ফকিরের কাছ থেকে বানরের একটা শুকনো কাটা হাত পেয়েছিলেন। সেই মন্ত্র পড়া হাতের কাছে যে কোনো 3টি প্রার্থনা করলে তা পূরণ হয়। ভারত থেকে স্বদেশে ফিরে গিয়ে এক বন্ধুর বাড়িতে ওই আশ্চর্য কাহিনী বলতেই বন্ধু ওই হাতটা নেবার জন্য এমন পিড়ি করতে লাগলো যে তিনি তা না দিয়ে পারলেন না। রেখে যাবার সময় তিনি অবশ্য বলে গেলেন যে ওই হাতের কাছে প্রার্থনা না করলেই ভালো, কারণ তিনি দেখেছেন যে তার ফলাফল মঙ্গলকর হয় না। বন্ধু চলে যাবার পরে বানরের হাতের ওই আজগুবি কাহিনী নিয়ে বাড়ির সবাই খুব হাসাহাসি করলেন। কর্তার ছেলে বলল, বাবা তুমি ওই হাতের কাছে একটা মোটা টাকা চাও, যাতে রাতারাতি বড়লোক হয়ে যেতে পারো, নয়তো স্রেফ রাজা হবার জন্য প্রার্থনা করো না। বাপও হাসতে হাসতে সত্য মিথ্যা পরখ করার জন্য বানরের সেই শুকনো হাতের দিকে চেয়ে বললেন, আমায় 200 পাউন্ড দাও। প্রার্থনা করার সঙ্গে সঙ্গে ভদ্রলোকের মনে হলো শুকনো বানরের হাতটা যেন একটু কেঁপে উঠল। পরদিন ভোরবেলা ছেলে কারখানায় যাবার সময় হাসতে হাসতে ঠাট্টা করে গেল, বাবা এক সময় দেখবে কেউ একটা টাকার পুঁটলি বিছানার উপর রেখে দিয়ে গেছে। সত্যিই তাই ঘটল। বিকালে একজন অপরিচিত ভদ্রলোক এসে দেখা করে একটু দ্বিধার সঙ্গে এ কথা সে কথা বলে তারপর আসল কথা বললেন। তিনি বাড়ির কর্তার ছেলে যে কারখানায় কাজ করে সে জায়গা থেকে আসছেন। কারখানায় তার হারবার্ট আজ সকালে একটা মেশিনের দুর্ঘটনায় মারা গেছে। কোম্পানি তার ক্ষতিপূরণ স্বরূপ একটা চেক পাঠিয়ে দিয়েছেন। কর্তার মুখ সাদা হয়ে গেল, কাঁপা গলায় বললেন, কত টাকার চেক বলুন তো? ভদ্রলোক বললেন, 200 পাউন্ডের। চেকখানা তিনি তার সামনে রাখলেন। শোকের মধ্যে ছেলের সবানুগমন হয়ে গেল। কারখানা থেকে ফিরে এসে সুকর্তা ছেলের মা কর্তাকে বলতে লাগলেন, তুমি এবারে বানরের হাতকে বলো ছেলেকে ফিরিয়ে আনতে, ওকে আমি আবার পেতে চাই। এখন তো 2বার সুযোগ রয়েছে ওর কাছে চাইবার। কর্তা আপত্তি করলেন, বোঝালেন, কিন্তু শেষ পর্যন্ত স্ত্রীর কান্না কাটিতে বাধ্য হয়ে বানরের হাতকে বললেন, আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে এসো। বানরের বিবর্ণ শুকনো মৃত হাতটা এবারেও যেন আগের মতো আবার কেঁপে উঠে স্থির হয়ে গেল। বাইরে তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে। এক সময় সেই ঝড় জলের শব্দ ভেদ করে বাইরের দরজায় ইলেকট্রিক বেলের তীব্র আওয়াজ শোনা গেল। মা চিৎকার করে বলে ওঠেন, ওই তো হারবার্ট এসে গেছে। কারখানা থেকে বাড়ি ফিরে ওই ভাবে ও বেল বাজায়। কর্তা ভয়ার্ত গলায় বলে ওঠেন, তুমি যে ছেলেকে দেখতে চাইছো তার দুর্ঘটনার পরের বিভৎস চেহারা দেখে তুমি সহ্য করতে পারবে? মা কোনো কথা শুনলেন না, পাগলের মতো ছুটে নিচে নেমে গেলেন। সেখানে গিয়ে তাড়াতাড়িতে দরজার ছিটকিনি খুলতে পারছেন না। আবার ইলেকট্রিক বেল অসহিষ্ণুর মতো তীব্র শব্দ বেঁচেছিল। স্পষ্ট বোঝা গেল কে এসেছে। সে যেন বেশিক্ষণ বাইরে ঝড় জলে দাঁড়াতে পারছে না। কর্তা এবারে পাগলের মতো ছুটে গিয়ে বানরের হাতের কাছে প্রার্থনা করলেন, আমার ছেলেকে তুমি ফিরিয়ে নিয়ে যাও। এটা নিচে নেমে যখন স্ত্রীকে সরিয়ে দরজা খুললেন তখন বেল যে বাজিয়েছিল সে চলে গেছে। একটা দমকা ঝোড়ো হাওয়া আশাহীন করুণ আর্তনাদের মতো দরজার মধ্যে দিয়ে প্রবেশ করল। জনহীন রাস্তায় টিমটিম করে একটা বাতি শুধু চলছে। দার্জিলিংয়ে মুনশাইন কটেজে বসে শীতের রাত্রিরে আমরা সবাই আকাশবাণীর নাটক শুনছিলাম। আমি, বাড়ির মালিক ডাক্তার সেন আর মেজর তিব্লিকম থাপা। ডক্টর সেন একাই তার বাড়িতে থাকেন। আমি পরিচয় সূত্রে তার বাড়িতে এসে উঠেছিলাম সংবাদপত্রের একটা কাজের ব্যাপারে। মেজর থাপা যদিও নেপালি, কিন্তু কথাবার্তায় খাঁটি বাঙালি। তিনি রোজ সন্ধ্যায় আসেন চা খেতে খেতে গল্প করতে বা রেডিও নিউজ শুনে তর্ক বিতর্ক করতে। আকাশবাণী কলকাতার বানরের হাত নাটক শেষ হলো। গম্ভীর গলায় ঘোষক কুশলীবদের পরিচয় দিয়ে নাটকের সমাপ্তি ঘোষণা করলেন। এবারে রেডিওতে আধুনিক গান হবে শুনে ভয়ে আমি তা বন্ধ করে দিলাম। ঠান্ডার রাত, দার্জিলিং আসাম টি রেন্ট করা সরেস 3 কাপ চা পর থেকে ঠেলে দিয়ে গেল বাড়ির চাকর।
চিকেন রোলে একটা কামড় দিয়ে চায়ে একটা দীর্ঘ আরামের চুমুক দিয়ে ডক্টর সেন বললেন, ভালো ভূতের গল্প। আমি বললাম, পৃথিবীতে যে সব নামকরা ভৌতিক গল্প আছে তার মধ্যে এটি হলো একটি। ডক্টর সেন বললেন, ভূতে আমার বিশ্বাস নেই, তাই ভূতের গল্পও আমি বড় একটা পড়ি না। আমি হাসলাম। বিশ্বাস না করলে কোনো দোষ নেই, কিন্তু না পড়লে ক্ষতি আছে। মেজর থাপা আমার কথায় হাঁ হাঁ করে হেসে ফেটে পড়লেন। বললেন, ডাক্তার সেন, আমি কিন্তু বলবো, বিশ্বাস না করলেও দোষ আছে। ডাক্তার সেন কলেজের ইংরাজির প্রফেসর, কিছুক্ষণ কথা বললেই তার পেশাটা আন্দাজ করা যায়। তিনি গরম জামার কলারটা টেনে গলাটায় আরও ঢেকে নিয়ে চশমাটা আরও নামিয়ে ধীরে ধীরে বললেন, যে বিষয়ের কোনো ভিত্তি নেই, কল্পনার ওপর স্রেফ দাঁড়ানো, তা কিভাবে বিশ্বাস করা যায়? এই যে বানরের হাত ভূতের গল্প, এও তো সিম্পলি একটা রূপকথার ওপর তৈরি করা। বললাম, না না, তা কি করে হবে? রূপকথা আর ভূতের গল্প কি কখনো এক হয়? কিন্তু প্রফেসরের পাল্লায় পড়েছি, আর কি নিস্তার আছে? তিনি তা প্রমাণ করে তবে ছাড়লেন। বললেন, সেই বিলাতি রূপকথা পড়েননি? এক গরিব চাষা আর তার বউকে দেবতা 3টে বর মঞ্জুর করেছিলেন। একদিন ফাটা হাঁড়িতে রান্না করতে করতে বিরক্ত হয়ে চাষার বউ দুম করে বলে বসলো, দেবতা আমাদের একটা নতুন হাঁড়ি দাও। আর তো পারি না। সঙ্গে সঙ্গে একটা নতুন হাঁড়ি এসে হাজির। লাখ টাকা চাইবে না কোটি টাকা চাইবে, এই ভাবতে ভাবতে চাষা এতদিন প্রাণ ধরে কোনো বর চায়নি। মুখ্য গিন্নির একটা নতুন মাটির হাঁড়ির বর চাইতে দেখে সে এত রেগে গেল যে চেঁচিয়ে উঠল, দেবতা ওই হাঁড়ি ওই হতচ্ছাড়া মেয়ে মানুষটার মাথায় ঢুকিয়ে দাও। দেবতার বরে তাই হলো। বাকি থাকলো শেষ বর, বুঝতেই পারছেন। মাথা থেকে হাঁড়িটা খুলে নেবার জন্য 3য় বরটি তাকে খরচ করতে হলো। আমি হেসে বললাম, ডাক্তার সেন, আপনি ভূত নিয়ে রিসার্চ ওয়ার্ক করলে পারতেন। আপনি আমায় পথে বসিয়ে দিলেন। ডক্টর সেন তার ভারী পাওয়ারের চশমাটা চোখে লাগাতে লাগাতে বলতে লাগলেন, এদেশে ভূত নিয়ে গবেষণা করলে ভূতের হাতে নয়, মানুষের হাতে খুন হয়ে যাব। ভূতের চেয়েও ভূতে বিশ্বাসী লোক আরও বেশি ভয়ঙ্কর। ভূতে অবিশ্বাস শুনলে তেড়ে মারতে আসে। ভূতের কাহিনী আর রূপকথার গল্প যে এক, তা তাদের কি করে বোঝাবো? ভৌতিক ব্যাপার বলে যে জিনিস নিয়ে আমরা এত হইচই করি, সেটা আমাদের অন্ধবিশ্বাসের ফল। অলৌকিক বলে কোনো বস্তু এ জগতে নেই, ও আমাদের অশিক্ষার ধরন। বললাম, কিন্তু ধরুন, মরা বাঁদরের হাত পরখ করার জন্যে আপনি তো সেখানে হাজির ছিলেন না। ঘরে বসে বসে তো অনেকই থিওরি তৈরি করা যায়। ডাক্তার সেন বললেন, মরা বাঁদরের হাত আর মলা ভালুকের হাত দুই আমার কাছে সমান বস্তু। ওই নিয়ে পরখ করার মতো পাগলামি আমার যেন না হয়। মেজর থাপা নিঃশব্দে চা খাচ্ছিলেন। খেয়াল করিনি যে উনি আমাদের হাসি ঠাট্টায় চুপ করে বসে আছেন। চা শেষ করে তিনি তার স্বল্প কাঁচা পাকা মিলিটারি গোপে হাত বুলিয়ে বললেন, ডাক্তার সেন, অলৌকিক জিনিস পৃথিবীতে অনেক আছে। আমরা কয়েকজন না জানলেই যে তা নেই তা বলা ঠিক না। ভূত আছে, তবে অনেকেই তাকে দেখতে পায় না। তার কারণ হয়তো দেখবার মতো চোখ তাদের নেই। আমি এমন ফ্যামিলি জানি যাদের বাড়ির প্রায় সবারই ভূত দেখার মতো বিশেষ দৃষ্টি আছে। ডক্টর সেন ব্যঙ্গ হাসি হেসে বললেন, হালের পণ্ডিতেরা বলেন এক্স ফ্যাকাল্টি, কিন্তু তার বৈজ্ঞানিক প্রমাণ নাও পেতে পারেন, তাতে তার অস্তিত্ব মুছে যায় না। অনেক জিনিসেরই তো প্রমাণ হয় না, কিন্তু তা বলে কি তা অস্বীকার করা চলে? আমি হেসে ফেললাম মেজর থাপার কথা শুনে। বললাম, আপনার এত বিশ্বাস, আপনি কি ওই রকম বানরের হাতের দেখা পেয়েছিলেন নাকি? থাপা কিন্তু চটলেন না, বললেন, বানরের হাত নয়, আমার বেলায় ঘটেছিল মানুষের হাত, আর তা মনা মানুষের হাত। মেজর থাপা তার সিগারেটের বাক্স খুলে তা থেকে সরু একটি বিলাতি সিগারেট বের করে ধরলেন। তার গন্ধে ঘরের বাতাস ভরে গেল। একটু দম নিয়ে প্রশান্ত গলায় থাপা তার কাহিনী বলতে শুরু করলেন। ডক্টর সেন, মিস্টার দাস, আপনারা হয়তো ভাবছেন থাপায় শীতের রাত্রির কি গাঁজাখড়ি গল্প শুরু করলো। গোড়ায় আপনাদের একটা কথা বলে নিই, যে ঘটনা আমি বলছি তা আমার নিজের জীবনের প্রত্যক্ষ যে প্রমাণ তা আমি পেয়েছি, তাই আমার মনে কোনো সংশয় নেই।
আর জেনে রাখুন, অলৌকিক জিনিস তা ভূতই হোক মন্ত্রই হোক, তা চিরদিনই আছে এবং থাকবে। আমাদের সংশয় অবিশ্বাস থাকা সত্ত্বেও সবাই তার পরিচয় পায় না। যে পায় তার একটা নতুন দৃষ্টি খুলে যায়, তাকে আর অন্ধকারে বেশি হাতড়াতে হয় না। সেন সাহেব যদি কবি কিটসকে নিয়ে সারাটা জীবন গবেষণা না করে এই ব্যাপারে সামান্য কিছু ইন্টারেস্ট নিতেন, তাহলে আমার এত কথা বলতে হতো না। ডক্টর সেন ভ্রু কুঁচকে তার মিলিটারি বন্ধুর দিকে তাকালেন, একটা সিগারেট ধরিয়ে বললেন, আলোটা নিভিয়ে দেবো? থাপা সে ঠাট্টা গায়েও মাখলেন না, বললেন না, আলোও থাক। আপনি বোধহয় জানেন না, অলৌকিক ঘটনা যখন ঘটে তখন তা কেবল রাত্রির অন্ধকারের অপেক্ষা করে না। অন্ধকার আর অলৌকিক অঙ্গাঙ্গী নয়, ওটা মানুষের ভয়ে কল্পনা করে নিয়েছে মাত্র। অতএব আলোতে বসেই নির্ভয়ে শুনুন। আমার তখন ছেলেবেলা, বছর 12, সে সময় আমার বয়স। যে ছোট শহরটায় আমরা থাকতাম সেটাকে শহর না বলে গ্রাম বললে ঠিক হবে। সে ছোট শহরটায় লোকজন কম ছিল, সবাই সকলকে চিনত। শহর যেখানে পুরো গ্রাম হয়ে গিয়েছে, সেখানে অঞ্চল একটা ভাঙা চালা ঘরে গঙ্গাদাই বলে একটা বুড়ি থাকতো। ছোটোখাটো গোলগাল চেহারা, নির্দ্বন্দ্ব হাসি হাসি মুখ, শীর্ণ মুখে বয়সের কাটাকুটি ফাটাফুটি দাগ। বুড়ির 3 কুলে কেউ ছিল না। বাড়ির পেছনে একটা পোড়া জমি ছিল, তাতে সে তরি তরকারি লাগাতো আর সেই সব সবজি হাটে গিয়ে বেচত। বুড়ির আর একটা রোজগার ছিল, সেটা হলো ওষুধ বেচা। চাষিদের অসুখ বিসুখ করলে তারা বুড়ির কাছে আসতো ওষুধ নিতে। বুড়ি কখনো লতা, কখনো জড়িবুটি, কখনো শিকড় তাদের অসুখ সারাবার জন্যে দিত। বুড়ির বিশেষ নাম ডাক ছিল পশুর চিকিৎসায়। গরুর মড়ক লাগলে, ভেড়া বা ভৈষের অসুখ করলে লোকে ভিড় করে আসতো বুড়ির কাছে। ওই সব রোগে বুড়ির ওষুধ এমন অব্যর্থ ছিল যে আশেপাশে 10 মাইলের মধ্যে তল্লাটে কোনো ভেটেরিনারি ডাক্তার টিকতে পারল না। লোকে বলতো গঙ্গা বুড়ির ওষুধ কথা হয়। অনেকে বলতো বুড়ি নাকি বড় গুণিন, লামাদের কাছ থেকে অনেক মন্ত্রতন্ত্র শিখে এসেছে। কেউ কেউ বলতো বুড়ি আসলে ডাইনি, মাঝরাতে নাকি গাছে ভর দিয়ে আকাশে উড়ে বেড়ায়। আমি বাবার সঙ্গে মাঝে মাঝে গঙ্গা বুড়ির বাড়ি থেকে মুরগির ডিম আনতে যেতাম। কোনোদিন তার মধ্যে কোনো ডাইনির ভাব দেখিনি, বরঞ্চ আমার দিদিমার চেয়েও তার মুখ ছিল অনেক স্নেহ মাখা। আমার যখন বছর 12 বয়স, সেই সময় আমার পেটে একটা টিউমার হলো। প্রথমকে সামান্য ফোঁড়া বলে সবাই ভেবেছিল, পরে সেটা যখন বেশ বড় হয়ে উঠল তখন বাবা মা খুব চিন্তায় পড়ে গেলেন। ও অঞ্চলের ডাক্তার তার সাধ্যমতো ওষুধপত্র দিল, কিন্তু বোঝা গেল যে তার সে ওষুধ কোনো কাজ করতে পারবে না, কারণ তাতে আমার ব্যথা বা ফুলো কোনোটাই কমল না। আমার বাবা শিক্ষিত লোক ছিলেন, সুতরাং তিনি আর বেশি দেরি করলেন না। আর্মি থেকে 1.5 মাসের ছুটি নিয়ে তিনি এসেছেন। ঠিক করলেন ছুটির মধ্যেই কোনো বড় ডাক্তার দেখাতে হবে। ভাগ্য ভালো, সেই সময় দার্জিলিং হাসপাতালে বিলাতের একজন নাম করা সাহেব ডাক্তার একটা গবেষণার কাজে মাস 6 ছুটি নিয়ে এসেছিলেন। বাবা কিছু সুপারিশপত্র নিয়ে সেই সাহেব ডাক্তারকে দিয়ে আমার পরীক্ষা করালেন। সাহেব অনেকক্ষণ ভালো করে আমায় পরীক্ষা করলেন, তারপর বাবাকে একান্তে নিয়ে বুঝিয়ে দিলেন যে ওটা একটা মারাত্মক টিউমার, ওটা অপারেশন না করলে বিপদ ঘটতে পারে। সেই সময় ম্যালিগন্যান্ট টিউমার, ক্যান্সার এসব শব্দ আজকের দিনের মতো লোকের মুখে মুখে ফিরত না। সাহেব হেসে হেসে আমার খুব পিঠ চাপড়ালেন, ইংরাজি আর ভাঙা হিন্দিতে নানাভাবে ব্যক্ত করলেন যে আমার অসুখটা কিছুই না, ও প্রায় সেরে যাবার মুখে। বয়স্কদের ধারণা ছোটরা বোকাশোকা হয়, কিছু বুঝতে পারে না, কিন্তু সেটা ভুল। আমি আন্দাজ করতে পেরেছিলাম, আর বাবা আমার কথাবার্তা আড়ালে শুনে বুঝে নিয়েছিলাম যে আমার ওই টিউমার সুই নয়, ছুরি চালাতে হবে। আজকের দিনে অপারেশন ব্যাপারটা যেমন সহজ সরল ডাল ভাত হয়ে গেছে, আমাদের ছেলেবেলায় তা ছিল না। তখন রোগীর ওপরে ছুরি চালাতে হবে জানলে তার আত্মীয় স্বজন তাকে খরচের খাতায় ধরে রাখত। আমার বাপ মার তো দুশ্চিন্তার অবধি রইল না, আর আমার মনে হতে লাগলো আমি বোধহয় আর বাঁচব না, ছুরি লাগলেই আমি মরে যাব। আমার খেলাধুলা বন্ধ হয়ে গেল, মুখের হাসি শেষ হয়ে গেল। মরে যাবার ভয় ছোট বড় সবারই সমান।
আমি একা থাকলেই পেটের ওই উঁচু টিউমারটার জায়গাটা দেখতাম আর ভাবতাম এর কোনো পথে মৃত্যু প্রবেশ করবে। রাত্রিরে স্বপ্ন দেখতাম কে যেন একটা ধারালো ছুরি আমার পেটের ওই জায়গায় সমূলে বসিয়ে দিয়েছে, আর ভয়ে আমার ঘুম ভেঙে যেত। মেজর থাপা বললে নিভে যাওয়া চুরুটটা ভালো করে ধরিয়ে নেবার জন্য। আমি বললাম, পরে তো আপনি আর্মির ডাক্তার হয়ে হয়তো 1000 লোকের পেটে ছুরি চালিয়েছেন। থাপা হাসলেন, বললেন, আর্মিতে ভালো সার্জন হয় কেন জানেন তো? বেপরোয়া ছুরি চালাবার সুযোগ পায় বলে। মেজর থাপা একটু পুরনো স্মৃতি ফিরিয়ে নিয়ে এসে আবার বলতে শুরু করলেন, এরপরে আমরা আবার গ্রামে ফিরে এলাম। কিছুদিন থেকে শহরে যাব, তারপর হাসপাতালে ভর্তি হলো। গ্রামে থাকতে এমন একটা ঘটনা ঘটলো যা আমাকে প্রায় পাগল করে তুলল। বাবা একদিন আমাকে নিয়ে বাজারে চলেছিলেন। গঙ্গাদায়ের বাড়ির কাছে তিনি থামলেন কয়েকটা ডিম কিনবার জন্যে। বরাবরের মতো গঙ্গা বুড়ি নির্দন্ত মুখে একগাল হাসি নিয়ে 6টা ডিম নিয়ে এলো। তারপর বাবাকে একটা বসবার চৌকি দিয়ে বাবার শরীর, মায়ের শরীর, আমার শরীর কেমন আছে ইত্যাদি কুশল প্রশ্ন করলো। বাবা বিষণ্ণ গলায় বললেন, সবই ভালো, কিন্তু এই ছেলেটার পেটে একটা বড় ফোঁড়া হয়েছে, খুব ভোগাচ্ছে, আর সাহেব ডাক্তার বলেছে ওটা ছুরি দিয়ে না কাটলে উপায় নেই। গঙ্গা বুড়ি আমার জামা তুলে ফুলে ওঠা বড় টিউমারটা দেখলো, তারপরে খলখল করে হেসে উঠলো। বলল, বাবু, তোমার সাহেব ডাক্তার ঘাস খায় আমার ওই ছাগলটার মতো, ছুরি দিয়ে কেন কাটতে হবে? ওর তো সাহস দেওয়া রয়েছে। বাবা হাঁ করে তাকালেন। বুড়ি বলল, কোনো মরা মানুষের হাত বার ওই 2 পেটে বুলিয়ে দাও, ব্যাস, ও জিনিস আর থাকবে না। বুড়ি এমন সহজভাবে বলল যেন একটা অ্যাসপিরিনের ট্যাবলেট ও প্রেসক্রাইব করলো। ডক্টর সেন হো হো করে হেসে উঠে বলেন, বাহ, বেশ ভালো দাওয়াই। আমাকে একবার এক ডাক্তার একটা ওষুধ লিখে দিয়েছিল যে ভারতে পাওয়া গেল না, শেষ পর্যন্ত বিলেত থেকে অনেক খরচা করে আনতে হলো। থাপা বললেন, আপনি হাসছেন ডক্টর স্যার, কিন্তু সেদিন আমাদের হাসবার মতো মনের অবস্থা ছিল না। স্পষ্ট মনে আছে, আমার ভয় পাওয়া শুকনো মুখের দিকে চেয়ে বাবার মুখখানা থমথমে উঠল। একটা ছোট ছেলের কাছে ওই রকম একটা ভয়ের কথা বলার জন্যে অন্য কেউ হলে বাবার হাতে মার খেত। মেয়ে লোক বলে গঙ্গা বুড়িকে কিছু বলতে পারলেন না। রাগে চোখ দিয়ে তার আগুন বের হতে রাখলো। বুড়ি কিন্তু সেদিন কোনো ভূক্ষেপ নেই, সে যেমন উঠোন ঝাড় দিচ্ছিল তেমন দিতে লাগলো। বাড়িতে ফিরে বাবা মাকে পাশের ঘরে বলছেন শুনতে পেলাম, ওই গঙ্গা বুড়িকে পুলিশে ধরিয়ে দেওয়া উচিত, ও একটা ডাইনি। ও কি বলেছে জানো? বলে সবিস্তারে তিনি তাকে সব বললেন। মা বোধ হয় আতঙ্কে শিউরে উঠলেন, তা তার গলার স্বরে বুঝতে পারলাম। বললেন, খোকা ভয় পায়নি তো? থাপা বলতে লাগলেন, এরপরে একটা বাচ্চা ছেলের মনের অবস্থা কি হয় আপনারা অনুমান করতে পারছেন? অপারেশনের ছুরি আর মরার হাত, এর মধ্যে কোনটা ভালো সেই চিন্তায় আমার মাথার মধ্যে তখন থেকে কেবল ঘুরতে লাগলো। ছেলে মানুষই থাকলে যা হয়। শেষ পর্যন্ত আমি কেবল ভাবতে লাগলাম, মরার হাত যদি একটা পেতাম তাহলে ছুরি খাবার হাত থেকে রেহাই পেয়ে যেভাবে হোক প্রাণে বেঁচে যেতাম। গঙ্গা বুড়ির পাগলামি কথায় বাবা বিশ্বাস করেননি, কারণ তার পক্ষে ও জিনিস বিশ্বাস করা সম্ভব ছিল না। কিন্তু আমি তখন শৈশবে, সুতরাং আমার পক্ষে বিশ্বাস করায় কোনো অসুবিধা ছিল না। আমার তখন এক চিন্তা ঘুরতে লাগলো, মরা মানুষের হাত কোথায় পাওয়া যায়? সকলের অজান্তে তা আমি একবার ছুঁয়ে দেখব কি হয়। কিন্তু কল্পনাতেই আমি অনেক অঘটন ঘটালাম, বাস্তবে তা কিছুই হলো না। এর দিন কয়েক পরে বাবা আমাদের নিয়ে দার্জিলিং এলেন। একটা ছোট হোটেলে এসে আমরা সবাই উঠলাম। বাবা কাজে বেরিয়ে যান, মা মন্দিরে যান পুজো দিতে, আর আমি হোটেলের চাকরদের সঙ্গে ভাব করে তাদের ফিস করে বলি, আমায় একটা মরা মানুষের হাত এনে দিতে পারো? আমার একটা দরকারি কাজও আছে দিয়ে। তারা সবাই আমাকে আশ্বাস দিয়ে বলতো যে ওটা এমন কিছু কঠিন ব্যাপার নয়, দিন কয়েকের মধ্যে তারা এনে দিতে পারবে। তাদের আশ্বাসের ফল হলো এই যে আমার পকেটে যা 2-4 পয়সা থাকতো তা তাদের পকেটে যেতে শুরু করলো। সে পয়সা দিয়ে তারা পান সিগারেট খেয়ে আমায় অভয় বাণী শোনাতো। এইভাবে যখন দিন চলছে তখন আমি মরার হাতের জন্য অধৈর্য হয়ে পড়েছি। এমন সময়ে একটা ঘটনা ঘটলো। থাপা আবার নেভান সিগারেটটা ধরালেন, গভীরভাবে ধূমপান করলেন মিনিট 2, তারপর আবার শুরু করলেন।
সেদিন বাবা ভোরবেলাতে শিলিগুড়ি গিয়েছেন, মা যথারীতি মন্দিরে গিয়েছেন পুজো দিতে। হোটেলের বাসিন্দাদের তখনও ঘুম ভাঙেনি। আমি একতলার রান্নাঘরে ঘুরঘুর করছি জ্যাম রুটি খাবার লোভে। হঠাৎ অল্প বয়সী একটা ঝি চেঁচাতে চেঁচাতে হাঁপাতে হাঁপাতে ওপর থেকে ছুটে নিচে নেমে এলো। তার উত্তেজিত অসংলগ্ন কথায় বুঝতে পারলাম তিনতলার কোণের ঘরের বাবু বিছানায় শুয়ে ঘুমের ঘোরে হঠাৎ মারা গেছে। খুব ভোরে তাকে চা দিয়ে আসবার কথা ছিল। চা নিয়ে গিয়ে সে দেখে দরজা খোলা আর বিছানায় বাবু মরে পাথরের মতো পড়ে আছেন। ওই রকম একটা ব্যাপার দেখে সে এমন ভয় পেয়েছে যে চায়ের পেয়ালা ফেলে কাঁপতে কাঁপতে এক ছুটে নিচে নেমে এসেছে। সত্যি সত্যি মেয়েটা বেদম ভয় পেয়েছিল, কারণ তারপরেই রান্নাঘরে সে অজ্ঞান হয়ে পড়ল। অন্য চাকর বাকর রাঁধুনি জলের ঝাপটা দিয়ে তার জ্ঞান ফেরাবার চেষ্টা করল। আমি প্রথমে চেঁচামেচি আর অজ্ঞান হওয়া দেখে হকচকিয়ে গিয়েছিলাম। তা শুধু এক মুহূর্তের জন্য। তারপরে আমি এক দৌড়ে তিনতলায় চলে গেলাম। তিনতলার ওই ঘরে থাকতেন একজন বাঙালি বাবু। বয়স তার বছর 55 হবে। এতদিন বাদে তার নামটা আমার মনে নেই। ঘরে ঢুকে দেখি তিনি বিছানায় স্থির হয়ে পড়ে আছেন। মৃত্যুটা তার হঠাৎ হয়েছে এবং বেশ কষ্টের মধ্যে হয়েছে। চোখ দুটো তার খোলা, কিন্তু চোখের মনি স্থির। মুখটা বিভৎসভাবে হাঁ হয়ে আছে। বাঁধানো দাঁত ছিল, দাঁতের পাটি খুলে মেঝের ওপর পড়ে আছে। একটা হাত বিছানা থেকে বাইরে ঝুলছে। আমার যে মন আমাকে ওপরে ঠেলে নিয়ে গিয়েছিল তা তখন চিন্তা ও ভয়ের ঊর্ধ্বে। আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলাম, পাশে কেউ এসে পড়বে এই ভেবে। তারপর পাগলের মতো মরার পাশে দাঁড়িয়ে তার হাত ঝুলে পড়া নিথর হাতটা তুলে আমার পেটের ওপর রেখে মনে মনে বলতে লাগলাম, আমাকে সারিয়ে দাও, আমার এই অসুখটা ভালো করে দাও। মরার সেই নিশ্চল খোলা চোখ আমার দিকে স্থিরভাবে চেয়ে আছে। সে ভয়ঙ্কর ছবিটা আমি এখনো মনে করতে পারি। কারো হাত ধরে ছেড়ে দিলে যে ধপ করে পড়ে যায়, আর সেই হাত যে এত ঠান্ডা হতে পারে জীবনে, তা আমি ওই প্রথম অনুভব করলাম। সেই বিভৎস চোখ মেলা মুখের দিকে তাকিয়ে সেই হাত পেটে বুলিয়ে আমি প্রার্থনা করলাম, দ্বিতীয়বার করলাম, তিনবারের সময় হঠাৎ আমার সর্বাঙ্গে যেন ভয়ের ঝড় বয়ে গেল। মনে হলো হাতটা জীবন্ত হয়ে যেন কেঁপে উঠল। আমি বোধহয় তখন একবার চিৎকার করে উঠেছিলাম। তারপরে কি হলো আমার আর মনে নেই। যখন জ্ঞান এলো তখন দেখি আমি ঘরের মধ্যে শুয়ে আছি। চারিদিকে হোটেলের লোকজন, মা কান্নাকাটি করছেন। বাবা পাগলের মতো সেই সাহেব ডাক্তারের কাছে ছুটে গেছেন। তার ধারণা আমি আর বাঁচবো না, যদি না কোনো বড় ডাক্তার আমায় বাঁচিয়ে তুলতে পারে। ডাক্তারকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে তিনি গাড়িতে করে যখন হাজির হলেন তখন আমি প্রায় সুস্থ হয়ে উঠে বসেছি। সাহেব ডাক্তার ঘরে ঢুকলেন, লোকজন সব ঘর থেকে চলে গেল। ডাক্তার আমার জামা তুলে পেট আর পেটের টিউমারটা ভালো করে দেখতে লাগলেন। মনে আছে আমার নিজের পেটটা আমি দেখছিলাম না, দেখেছিলাম সেই সাহেব ডাক্তারের মুখটা। দেখলাম কি যেন একটা গভীর চিন্তায় তো সমস্ত মুখটা কুঞ্চিত গম্ভীর হয়ে যাচ্ছে। একটা অস্বাভাবিক কিছু দেখলে মানুষের মুখের যেমন রূপান্তর ঘটে সেই রকম তার মুখটা দেখতে পেলাম। মনে হলো মুখে তার যত না প্রসন্নতা, চোখে তার দ্বিগুণ বিস্ময়। আমার পেটে হাত রেখে বাবার মুখের দিকে তাকিয়ে তিনি বললেন, কি ব্যাপার, এর পেটের টিউমার তো বার আনাই কমে গেছে, 2-1 দিনের মধ্যে একেবারে মিলিয়ে যাবে। কি করে এমনি হলো? বাবা অবাক হয়ে গেলেন, বললেন, তা তো জানি না,